সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ 2রা ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি সরকার মোহাম্মদ মইনুল হোসেন, সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ। আমি আজকে পড়াবো প্রথম বর্ষের পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 1 আর আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান চলক ও প্রতীক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে ডিসেম্বর মাস আমাদের জন্য অনেক আনন্দের মাস। যদিও সেই আনন্দের ভিতরে লুকিয়ে আছে অনেক কষ্ট, অনেক বেদনা। যে আনন্দের মাঝেও আমাদের বুকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়, কারণ যে আনন্দকে অর্জন করতে গিয়ে, যে দেশকে স্বাধীন করতে গিয়ে, একটি পতাকার লাল সবুজের পতাকাকে সমুজ্জ্বল করতে গিয়ে এই জাতিকে 30 লক্ষ তাজা প্রাণ দিতে হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারাতে হয়েছে। তারপরে পেয়েছি আমরা আমাদের সেই বহুকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত লাল পতাকার সূর্য এবং একটি স্বাধীন ভূখণ্ড যার নাম বাংলাদেশ। আজকে এই ডিসেম্বর মাসের বিজয়ের মাসে আমি সেই অজানা বীরদের, যারা বুকের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, আমি তাদের বিদেহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তারা যে স্বপ্ন নিয়ে, প্রত্যাশা নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবে পরিণত হয়। যাক, আমি এখন আলোচনা করব বিরুদ্ধ চলক, অবিরুদ্ধ চলক। তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখেছিলে, তোমরা নিশ্চয়ই খেয়াল আছে, আমি ওই দিন পড়িয়েছিলাম যে চলককে প্রথমত 4 ভাগে ভাগ করা হয়। প্রথমত 2 ভাগে ভাগ করা হয়, গুণবাচক চলক, একটা হচ্ছে সংখ্যাবাচক চলক। তো আমি ওই দিন গুণবাচক চলক আর সংখ্যাবাচক চলক বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি আজকে আলোচনা করব সংখ্যাবাচক চলককে 2 ভাগে ভাগ করা হয়, বিরুদ্ধ চলক, অবিরুদ্ধ চলক। দেখো, এখানে বিরুদ্ধ চলকের মধ্যে আমি লিখেছি যে চলকের মানগুলি পরস্পর বিচ্ছিন্ন এবং পূর্ণমান গ্রহণ করে তাকে বিরুদ্ধ চলক বলে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে 2টা কথা, পরস্পর বিচ্ছিন্ন এবং পূর্ণমান। যে চলকের মানগুলো কি পরস্পর বিচ্ছিন্ন এবং পূর্ণমান গ্রহণ করে তাকে বিরুদ্ধ চলক বলে। এখন বিচ্ছিন্ন কোনটা আর পূর্ণমান কোনটা, আমরা উদাহরণটা হলে আর একটু স্পষ্ট হবে। আমি যদি বলি পরিবারের সদস্যের সংখ্যা, তাহলে এইটা নিঃসন্দেহে পূর্ণমান, কারণ পরিবারের সদস্য সংখ্যা কখনোই ভগ্নাংশ হয় না। 5.5 জন, 2.25 জন বা 5.2 জন এমন ধরনের হয় না। পরিবারের সদস্য সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়। আমি যদি বলি কোনো কারখানার শ্রমিকের সংখ্যা, তাহলে কি শ্রমিক মানে ব্যক্তি, ব্যক্তি কখনোই ভগ্নাংশ হতে পারে না। অতএব কোনো কারখানার শ্রমিকের সংখ্যা, এটা কি বিরুদ্ধ চলকের উদাহরণ। যেখানে পরিবারের সদস্য সংখ্যা, কোনো কারখানার শ্রমিকের সংখ্যা, এই মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমি যদি বলি জুতার সাইজ 5.5, লক্ষ্য করো 5.5 কিন্তু পূর্ণমান নয়, কিন্তু বিচ্ছিন্ন মান। বিচ্ছিন্ন এই অর্থে জুতার সাইজ 5.5, এটা কিন্তু কোনো জুতার ভগ্নাংশ নয়, এটা জুতার একটা সাইজের একটা কি বলা হয় কোড। যেমন জুতার সাইজ 6,
5.5, 6.5, 7.5, 8। এখানে 5.5 অর্থ এই না যে কি জুতাটার বাঙ্গা, এখানে কি এইটা জুতার সাইজ 6, জুতার সাইজ 5.5, জুতার সাইজ 7, এগুলো কি বিচ্ছিন্ন মান, আলাদা মান, এটা ভগ্নাংশ নয়। তোমরা যারা এই নাট বল্টুর সাথে পরিচিত, তার কাটা, যেগুলো কি আমরা দালান কোটা বাঁধতে, ঘর বাঁধতে আমাদের কাজে লাগে, আমরা কাঠের মধ্যে এগুলো আমরা ঢুকাই, সেখানে তার কাটা, নাট বল্টু এগুলোর সাইজ থাকে 1, 1.5, 1.25, 2, 2.5 এই ধরনের থাকে। এখন এই যে সেখানে তার কাটার সাইজ 1.5 ইঞ্চি, তার কাটার সাইজ 2 ইঞ্চি, তার কাটার সাইজ কি 1.25 ইঞ্চি, এই যে এখানে 4/3, এই যে এখানে কি হাফ, এটা কিন্তু ভগ্নাংশ নয়, এইটা একটা তার কাটার সাইজ, এইটা বিচ্ছিন্ন মান। এটা কি আমরা তার কাটার বিভিন্ন সাইজকে প্রকাশ করতে গিয়ে আমরা আলাদা করেছি, বিচ্ছিন্ন করেছি। এই জন্য কি আমাদের বিরুদ্ধ চলক পূর্ণমান এবং বিচ্ছিন্ন মান, এখানে বিচ্ছিন্ন অর্থ ভগ্নাংশ নয়, এখানে বিচ্ছিন্ন থেকে আলাদা, পৃথক। এখন আমরা আলোচনা করব কি অবিরত চলক। অবিরত চলক যে চলকের মানগুলি একটি নির্দিষ্ট সীমার আওতাধীন, সকল মান, এর সকল মান বলতে পূর্ণ কিংবা ভগ্নাংশ, যে চলকের মানগুলি একটি নির্দিষ্ট সীমার আওতাধীন, সকল মান, মানে সকল মান বলতে সেটা ভগ্নাংশ হতে পারে, অবিরত চলকও হতে পারে, তাকে বলা হয় কি অবিরত চলক। আমি উদাহরণ দিয়েছি কি ওজন, উচ্চতা ইত্যাদি। এখন আমি যদি একটু ব্যাখ্যা করি যে আমাদের ক্লাসে মনে করো 100 জন ছেলে মেয়ে আছে, আমি তাদের ওজন নিতে চাই, তাহলে এটা কিন্তু একটা 100 জনের ওজন যদি আমি নেই, সেখানে একটা সর্বনিম্ন মান থাকবে, একটা সর্বোচ্চ মান থাকবে। আমি ধরে নিলাম কি যার বয়স সবচেয়ে কম তার ওজন কি 40 কেজি, তার ওজন 40 কেজি, আর যার ওজন সবচেয়ে বেশি তার ওজন কি 65-70 কেজি। তাইলে এই যে আমি 100 জন ছেলে মেয়ের ওজন নিলাম, সেখানে সবার ওজনটা কি 40 থেকে 70 এর ভিতরে অবস্থান করে, 40 কেজি থেকে 70 কেজির ভিতরে অবস্থান করে। এমন হতে পারে সেখানে কারোর ওজন হতে পারে 50 কেজি 300 গ্রাম, 50 কেজি 300 গ্রাম। এই যে এখানে এককটা কিন্তু হচ্ছে কেজি, আর এই যে 300 গ্রাম এটা কিন্তু কি একক নয়। এখন আমি যদি লিখি কি 50 কেজি 300 গ্রাম, এখানে লক্ষ্য করো একজন ওজন কত 50 কেজি 300 গ্রাম। এখন আমি এইটা একটা একক থাকতে হবে, যে কোনো জিনিস মাপতে হলে একটা একক থাকতে হবে। তাইলে এখানে আসি কি একক কেজি, এখানে আসি কি একক গ্রাম। তাইলে আমাকে কেজিটাকে গ্রামে নিতে হবে অথবা গ্রামটাকে কেজিতে আনতে হবে। তাহলে 50, এখন আমরা এই 50 কেজি, এই 300 গ্রামটা যদি আমরা কেজিতে নেই, তাইলে কি 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে এটা কেজি হয়ে যাবে। লক্ষ্য করো 50 কেজি ঠিকই আছে, আমার 300কে কেজিতে নিতে হবে, 300 গ্রামকে। তো 300 গ্রামকে কেজিতে নিতে হলে আমাদের হবে কি 1000 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 1000 গ্রামে 1 কেজি। এখন আমরা এটা যদি কাটি তাহলে হবে কত 50 সমস্ত 10/3 কেজি। এই যে 50 সমস্ত 10/3 কেজি, এই যে এখানে 10/3টা কি ভগ্নাংশ, 10/3টা কি ভগ্নাংশ। তাইলে আমরা ওজন মাপতে গেলে পূর্ণ সংখ্যা হতে পারে,
ভগ্নাংশ হতে পারে। আবার উচ্চতার ক্ষেত্রেও তাই। আমি যদি আমাদের ক্লাসের 100 জন শিক্ষার্থীর উচ্চতা নেই, তাইলে হতে পারে কি আমার সর্বনিম্ন ওজন ধরো 4 ফুট 10 ইঞ্চি হইতে 5 ফুট 9 ইঞ্চি, 5 ফুট 9 ইঞ্চি। তাহলে এই যে আমি আমাদের ক্লাসের 100 জন শিক্ষার্থীর উচ্চতা নিলাম, উচ্চতাটার এই সর্বনিম্ন উচ্চতা কত? 4 ফুট 10 ইঞ্চি, আর সর্বোচ্চ উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে এখানে হচ্ছে ফুট, এখানে হচ্ছে ইঞ্চি। আমাকে ইঞ্চিকে ফুটে দিতে হবে অথবা ফুটকে ইঞ্চিতে আনতে হবে। কাজে এখানের যে 10টা, এই 10টা কিন্তু কি পূর্ণ সংখ্যা নয়, এই 9টা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এখানে এই 4 ফুট 10 ইঞ্চি, আমি যদি 10 ইঞ্চিরে 12 দ্বারা ভাগ দেই, এটা কিসে চলে যাবে? ফুটে চলে যাবে। তাই আমরা যদি কাটি 4 সমস্ত 6 ভাগের 5 ফুট। এখানে কি এই যে 4 ফুট 10 ইঞ্চি, এর অর্থ কি 4 সমস্ত 6 ভাগের 5 ফুট, 4 সমস্ত 6 ভাগের 5 ফুট। আবার কারো ওজন, কারোর উচ্চতা শুধু 5 ফুট হতে পারে। এখানে 5 ফুটটা কি পূর্ণমান, কিন্তু এখানে 4 ফুট 10 ইঞ্চি, 4 ফুট 9 ইঞ্চি, 4 ফুট 11 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, এই সবগুলো কি ভগ্নাংশ। তাইলে আমরা জানলাম বিরুদ্ধ চলকের মানগুলো হবে পূর্ণমান কিংবা বিচ্ছিন্ন, আর অবিরুদ্ধ চলকের মানগুলো হবে পূর্ণমান কিংবা ভগ্নাংশ। তো এগুলো আমাদের অনেক সময় পরীক্ষাতে আসে যে নিচের কোনটি বিরুদ্ধ চলকের উদাহরণ, নিচের কোনটি অবিরুদ্ধ চলকের উদাহরণ। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা সম্পূর্ণ নতুন জিনিস আলোচনা করব, একটা সম্পূর্ণ নতুন জিনিস আলোচনা করব, যেটাকে বলা হয় পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ প্রতীক বা সংকেত। একটা পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ প্রতীক বা সংকেত। এইটা পরিসংখ্যানের পড়তে কাজে লাগে, পরিসংখ্যানের প্রতিটি ক্ষেত্রে এইটা কাজে লাগে। শুধু পরিসংখ্যান নয়, যারা অন্যান্য সাবজেক্ট পড়ে এদেরও ক্ষেত্র বিশেষে এটা কাজে লাগে। তো এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। যেমন মনে করো এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এইটাকে আমরা সবাই সামেশান বলি, আমরা সবাই সামেশান বলি। এখন সামেশান বলি ঠিক আছে, কিন্তু এইটার নাম কিন্তু সামেশান নয়, এইটার নাম কিন্তু সামেশান নয়, এটার নাম হচ্ছে সিগমা। এটার নাম কি? সিগমা। এইটার এই চিহ্নটার নাম সিগমা, কিন্তু আমরা বলি কি সামেশান, আমরা বলি সামেশান। প্রশ্ন হচ্ছে যে স্যার এটার নাম আপনি বললেন সিগমা, আবার বলেন আমরা সবাই সামেশান বলি, এটাও সত্য, এইটা কি? হ্যাঁ, আমি সেই ব্যাখ্যাটাই দিচ্ছি। তাহলে এইটার নাম সিগমা, নাম কি? সিগমা। আর আমরা এটা কি বলি? সামেশান, SUNNA, সামেশান। সামেশান বুঝায়, সামেশান বুঝায়। এইটার নাম সিগমা, এইটার নাম সিগমা, কিন্তু এটা দ্বারা কি বুঝায়? সামেশান বুঝায়। যেমন আমি সরকার মোহাম্মদ মইনুল হোসেন, এটা কিন্তু আমার নাম, কিন্তু তোমরা আমাকে ডাকো কি স্যার। আমি যখন বাড়িতে যাই,
প্রেয়সী আমাকে প্রিয় বলে ডাকে, আমার মা আমাকে সন্তান বলে ডাকে, আমাকে বাবা বলে ডাকে, আমার বন্ধু আমাকে বন্ধু বলে ডাকে। প্রশ্ন, আসলে কি আমার নাম বন্ধু? আমার নাম কি আব্বু? আমার নাম কি বাবা? না, আমার নাম কিন্তু সরকার মোহাম্মদ মইনুল হোসেন। কিন্তু আমি কারো কাছে বাবা, কারো কাছে ছেলে, কারো কাছে প্রিয়, কারো কাছে অপ্রিয়, কারোর কাছে প্রেমিক, কারোর কাছে নেতা, কারোর কাছে বক্তা, কারোর কাছে তক্তা। তো কিন্তু আমার নাম স্যার নয়, আমার নাম বাবা নয়, আমার নাম স্বামী নয়, আমার নাম প্রেমিক নয়, আমি সরকার মোহাম্মদ মইনুল হোসেন। কিন্তু আমাকে দ্বারা স্যার বোঝানো হয়, বাবা বোঝানো হয়, ছেলে বোঝানো হয় ইত্যাদি। অনুরূপভাবে এই যে এখানে এইটা আমরা সামেশন বলি, দ্যাটস রাইট, কিন্তু এইটার নাম কিন্তু সিগমা। এটা গ্রিক অক্ষর। এটা কি অক্ষর? গ্রিক অক্ষর। গ্রিক অক্ষর, গ্রিক অক্ষর, গ্রিক ভাষার একটা অক্ষর। এটা গ্রিক ভাষার একটা অক্ষর। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, সামেশন বুঝায়, সামেশনটা কি? সামেশন তো ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে যোগফল। এটা বাংলা হচ্ছে কি? যোগফল বা সমষ্টি, যোগফল বা সমষ্টি বা মোট। তাইলে আমাদের কাছে স্পষ্ট হইল এইটার নাম সিগমা, এইটা দ্বারা সামেশন বুঝায়। সামেশন মানে যোগফল বা সমষ্টি বা মোট। এখন এটা কিভাবে আমরা পরিসংখ্যানে প্রয়োগ করি, আমি ওইটা বোঝানোর চেষ্টা করব। আমি এইটা বোঝানোর চেষ্টা করব। তোমরা জানো এক্স কি একটি চলক, এক্স একটি চলক, এক্স একটি চলক। চলক কিন্তু বিভিন্ন মান গ্রহণ করে। চলক কি বিভিন্ন মান গ্রহণ করে। এখন বিভিন্ন মান গ্রহণ করে বলতে কয়টা মান গ্রহণ করে? একাধিক মান গ্রহণ করে, একাধিক মান গ্রহণ করে, একটা মান গ্রহণ করে না। একটা মান গ্রহণ করলে সেটা চলক হবে, ওইটা কি চলক হবে না, ওইটা হয়ে যাবে ধ্রুবক। তাহলে একটা চলক একাধিক মান গ্রহণ করে। একাধিক বলতে একের অধিক, দুইটা হতে পারে, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা, 50টা, 100টা হতে পারে। হ্যাঁ, তাইলে এখানে আমরা এই যে একটা চলক, আমরা কি এটা এক্স আই লিখি, আইটা কিন্তু একটু নিচে, আইটা কি একটু নিচে। এখানে এক্স আই বলতে কি এক্স এর বিভিন্ন মান। এখানে এক্স আই বলতে এক্স এর বিভিন্ন মান, যেহেতু চলকের বিভিন্ন মান থাকে। এখন এক্স এর বিভিন্ন মান কয়টা? x1, x2, x3 আপ টু xn। এদিকে এক্স চলকের বিভিন্ন মান x1, x2, x3, আপ টু xn। এখানে n কি পদ সংখ্যা, এখানে n কি, এখানে n পদ সংখ্যা বা তথ্য সংখ্যা বা পর্যবেক্ষণ সংখ্যা। এই মানটা অজানা থাকে, এই মানটা কি থাকে, n এর মান অজানা। যখন নাকি একটা চলকে কয়টা মান থাকে আমরা জানি না, তখন বলি কি n সংখ্যক মান। আমরা যদি বলি যে এক চলকে 10টা মান আছে, তাইলে এখানে হবে n এর পরিবর্তে 10। আমরা যদি বলি x চলকে 20টা মান আছে, তাহলে এখানে হবে x এর পরিবর্তে 20। আমরা যদি বলি x চলকে 50টা মান আছে, তাহলে এখানে কি n এর পরিবর্তে 50।
আমরা যদি বলি এখানে x চলকের মধ্যে 80টা মান আছে, এখানে হবে কি 80। তাহলে এখানে আর যখন নাকি আমরা আদৌ জানি না যে এই চলকের মধ্যে কয়টা মান আছে, তখন কি আমরা কি দেই? n দিই। n মানে অজানা, n মানে অজানা। যদি x চলকে 5টা মান থাকে, n এর মান 5। যদি x চলকে 10টা মান থাকে, n এর মান 10। যদি x চলকে 20টা মান থাকে, n এর মান 20। এখন আমার প্রশ্ন হচ্ছে যে xi সামেশন xi সামেশন xi, তাহলে আমরা xi জানি কি? x এর বিভিন্ন মান। xi বলতে x এর বিভিন্ন মান। তাহলে কি x1 x2 x3 আপ টু xn। আর এই সামেশন দ্বারা বোঝায় কি? যোগফল। সামেশন দ্বারা কি বোঝায়? যোগফল। তাহলে কি এখানে যোগ চিহ্ন, এখানে যোগ, এখানে যোগ, এখানে যোগ, অর্থাৎ x এর বিভিন্ন মান আমরা যোগ করলাম। x এর বিভিন্ন মান আমরা যোগ করলাম। প্রশ্ন যে এখানে এই যে আমি আপ টু দিলাম, ডট ডট দিলাম, এর অর্থ কি এখানে আরো অনেক মান আছে? এখানে আরো অনেক মান আছে। কয়টা আছে আমরা জানি না, সেটা নির্ভর করে কার উপরে? n এর উপরে। যদি এখানে n এর মান 10 হয়, তাহলে আমি 4টা মান লিখছি, এই ফাঁকে আছে আরো 6টা মান, x4 থেকে x9। যদি এখানে n এর মান 20 হয়, তাহলে আমরা 4টা মান লিখছি, এই গ্যাপটাতে আছে কয়টা মান? 16টা মান, x4 থেকে x19 পর্যন্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার নির্ধারিত সময় শেষ। তো আমি আবারও এই বিজয়ের মাসে বাংলার যারা বীর পুরুষ, সূর্য সন্তান, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে, তাদের সেলুট জানিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী বুধবার এই এমন সময়। সেই প্রত্যাশায় সবাইকে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।